নমস্কার, এডুকেশন অনলাইনের আজকের পর্বে সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি তোমাদের সঙ্গে। আমার যে পড়ুয়া বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলি, আজকে আমরা ইংলিশ ক্লাস করব, ক্লাস 12-এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইংলিশ ক্লাস করব এবং প্রথমে টেক্সট বুকে থাকবো অন কিলিং আ ট্রি, সেই পোয়েমটা স্যার পড়াবেন এবং তারপর গ্রামার থাকবে সেই পোয়েম থেকে এবং রিটিং স্কিল দিয়ে আমরা কথা বলবো। এবং রাইটিং স্কিল হোক বা গ্রামার হোক বা পোয়েম পড়া হোক, সবটাই যিনি পড়াবেন, যার সঙ্গে তোমরা ক্লাস করবেন, তার সঙ্গে একবার পরিচয় করে নেব। আমার সঙ্গে রয়েছেন স্যার পার্থপ্রতিম সরকার, টিচার অফ সংস্কৃত কলেজিয়েট স্কুল অ্যান্ড পাশাপাশি সাইকোলজিক্যাল কাউন্সিলর তিনি। এবং সে কারণে আমরা যে ইংলিশ ক্লাসগুলো করি সেই ক্লাসের সঙ্গে বা যে টেক্সট বুকের যে অধ্যায় থাকে তার সঙ্গে তোমাদের মন বা কি করে পড়াশুনোর দিকে মন দেওয়া যায়, কি করলে গোটা বিষয়টা এই সময় দাঁড়িয়ে এই পরিস্থিতির আমরা মোকাবিলা করতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এর আগেও একাধিক ইংলিশ ক্লাস করেছি, স্যার করিয়েছেন, তোমরা ভীষণভাবে সাহায্য পেয়েছো। তাই আজকের ক্লাসটাও আমরা শুরু করব স্যারকে স্বাগত জানিয়ে এবং তোমাদেরকে স্বাগত জানিয়ে। পাশাপাশি যে বিষয় নিয়ে আমরা পড়াশুনো করব, যে অধ্যায় নিয়ে আমরা পড়াশুনো করব, সেই সংক্রান্ত যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, জানবার থাকে, তোমরা দেখো রেড স্ট্রিপে সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তোমরা ফোন করো। আগে বরঞ্চ আমরা ক্লাসের দিকে যাই। স্যার, প্রথমেই আমরা টেক্সট বুকে যাব, তাই তো? বেশ, তাহলে আমরা একটু একটু করে পড়া শুরু করি আজকে। ওকে, তোমরা যারা পড়া শুনছো আজকে ক্লাসে, ছাত্ররা ছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। The poem that we are going to read today, the title of the poem is On Killing a Tree. তার আগে একটা কথা বলে নিই, হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য আমাদের যখন প্রস্তুতি, আমাদের সব সময় মনে রাখতে হবে, মনে রাখা দরকার যে হায়ার সেকেন্ডারিতে ইংরেজি প্রশ্নপত্র কেমন থাকে, দ্য কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড দ্য ডিভিশন অফ মার্কস। ছাত্রছাত্রীরা, তোমাদের বলি, এর আগে এখানে যে ক্লাসগুলো হয়েছিল 27 এপ্রিল, 29 মে এবং 27 জুন, এই 3 দিন যে ক্লাস 12কে পড়িয়েছি আমি, সেখানে হায়ার সেকেন্ডারির কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিভিশন আমরা আলোচনা করেছি। কাজেই এটা যাদের জানার থাকবে, তোমরা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে 27 এপ্রিল, 29 মে এবং 27 জুন এই 3 দিনের ক্লাসটা দেখে নিলে সেখানে তোমরা ডিটেইলড পেয়ে যাবে কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিভিশন। আজকে সেজন্য সেটাকে আর আমরা রিপিট করছি না, সরাসরি আমরা টেক্সটে চলে আসি। I mentioned the title of the poem is On Killing a Tree. The poet is Dev Patel. It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown, slowly consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. So, hack and chop, but this alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and also and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. No, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped, tied, and pulled out, snapped out, or pulled out entirely out from the earth cave, and the strength of the tree exposed. The source, white and wet, the most sensitive, hidden for years inside the earth. Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it's done. This is a poem with a very, very clear message, direct, clear, and strong message. আমরা কবিতাটা যখন পড়তে পড়তে এগোবো, আমরা দেখতে পাবো কিভাবে কবি এই কবিতায়
যে কথাটা বলছেন সে কথার মধ্য দিয়ে কিভাবে আমাদের কাছে একটা দৃঢ়, শক্ত এবং খুব খুব গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছেন। On killing a tree. So we understand this poem is about on the process of killing a tree. It takes much time to kill a tree. একটা গাছকে মেরে ফেলতে, হত্যা করতে অনেক সময় লাগে। I ask you to notice the word kill. We generally use the word cut or fell, F-E-L-L. গাছ কাটা, বৃক্ষছেদন, আমরা কাট বা ফেল শব্দগুলো ব্যবহার করি। But here in this poem, the poet has used the word kill. The word kill is generally used in case of human beings and in case of large animals. By using the very word kill, the poet wants to make us aware about the fact that cutting a tree or felling a tree is not equivalent to just cutting something. Just cutting something, it's not that. It's equivalent to killing a life, because a tree has life. It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. Jab, কোনো ধারালো সূচলো জিনিস দিয়ে হঠাৎ করে খোঁচা দেওয়া। Say take a piece of knife and jab like that. Not a simple jab of the knife will do it. ছুরি দিয়ে একটা হঠাৎ করে খোঁচা দিলে কাজটা হবে না। It has grown slowly, consuming the earth. Slowly, ধীরে ধীরে আর্থ থেকে কনজিউম করে, খাদ্য সংগ্রহ করে বেড়ে উঠেছে। গ্রো করেছে, বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, রাইজ করেছে, উঁচু হয়েছে, বড় হয়েছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, দ্য হার্ড আউটার সারফেস অফ সামথিং। ফিডিং, কোথা থেকে খাদ্য সংগ্রহ করেছে? পৃথিবীর যে মাটির যে স্তর, তার ওপরের দিকের স্তর থেকে খাবারটা সংগ্রহ করেছে। একেবারে, এবং সেক্ষেত্রে বাকি কবিতাটার মানে আমরা অবশ্যই পড়বো, তবে তার আগে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হলো তোমরা সকলেই জানো এবং প্রত্যেকটা পর্বে বলি যে সরাসরি কথা বলবার জন্য তোমরা ফোন করতে পারো, তবে সেক্ষেত্রে তোমাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। অর্থাৎ যে বিষয় নিয়ে আজকে স্যার পড়াচ্ছেন সেই বিষয়টা, অর্থাৎ যে কবিতায় আমরা রয়েছি সেই কবিতা ভিত্তিক প্রশ্ন করতে হবে তোমাদেরকে। এবং দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে, তোমরা যখন প্রশ্ন করবে, আমাদের সঙ্গে কথা বলবে, তখন তোমরা যে টেলিভিশন সেটে প্রোগ্রাম দেখছো সেই টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলবে। এই দুটো বিষয় মাথায় রাখলেই ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে আমাদের সুবিধা হবে। আমরা আবার পড়ায় ফিরে আসবো। ফিডিং আপন ইটস ক্রাস্ট, উপরিতল থেকে খাবার সংগ্রহ করে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। অ্যাবজর্ব করেছে, শুষে নিয়েছে, শোষণ করে নিয়েছে, আত্মস্থ করে নিয়েছে বছরের পর বছর ধরে। সানলাইট, এয়ার, ওয়াটার অ্যাবজর্ব করেছে। And out of its leprous hide, লুকিয়ে রাখা, লুকিয়ে থাকা। আরেকটি মানে হচ্ছে গাছের ছাল, বা গাছ বলে না, যে কোনো কিছুরই যে ত্বক, এর যে ত্বকটা কেমন ত্বক? লেপ্রাস। লেপ্রসি হলে যেমন ছোপ ছোপ দাগ হয়ে যায়, তেমনিভাবে ছোপ ছোপ দাগওয়ালা তার যে গাছের ত্বক। স্প্রাউটিং, সেখান থেকে কি স্প্রাউট করেছে, অঙ্কুরোদ্গম হয়েছে? লিভস, সেখান থেকে গজিয়েছে পাতা। দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যান্জা। আমি আরেকবার পড়ি। ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। ইট হ্যাজ গ্রোন স্লোলি, কনজিউমিং দ্য আর্থ, রাইজিং আউট অফ ইট, ফিডিং আপ ইটস ক্রাস্ট, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, water, and out of its leprous hide sprouting leaves. Now we are going to the second stanza. কবি বললেন তাহলে ওভাবে খোঁচা দিয়ে একটা গাছকে হত্যা করা যাবে না। খেয়াল করে দেখো, যেন তিনি একটি কিলিং বা একটি হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন। আসলে তিনি এতটা ধাপে ধাপে ধীরে ধীরে ডিটেইলে বলছেন যে এটা পড়তে পড়তে আমাদের মনে হবে এটা যেন গাছ
কাটা হচ্ছে না, এক কোনো জীবন্ত প্রাণীকে, মানুষেরই মতো কোনো জীবন্ত প্রাণীকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ যে কথাটা উনি বলছেন, গাছেরও প্রাণ আছে, বৃক্ষছেদন বন্ধ করা হোক, বৃক্ষ রক্ষা করা হোক। সো হ্যাক অ্যান্ড চপ, হ্যাক মানে কোপ দেওয়া, হ্যাক অ্যান্ড চপ, হ্যাক করো এবং চপ করো, ছোট ছোট টুকরো করো। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু শুধুমাত্র এটা করেও কাজ হবে না। কেন হবে না? নট সো মাচ পেইন উইল ডু ইট। এতটা কষ্ট দিয়েও গাছকে, গাছ বললেন গাছ তার মানে কষ্ট পাচ্ছে। একজন মানুষকে যদি আমরা কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি আঘাত করা হয়, অঙ্গ ছেদন করা হয়, যেমন মানুষ কষ্ট পায়, তেমনিভাবে গাছেরও কষ্ট হয়। নট সো মাচ পেইন উইল ডু ইট, এই কষ্ট দিয়েও হবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্ত শব্দটা ব্যবহার খেয়াল করো, ব্লিডিং। মানুষের কোথাও কোনো আঘাত লাগলে, অঙ্গহানি ঘটলে যেমন রক্তক্ষরণ হয়, তেমনি উদ্ভিদেরও, তেমনি বৃক্ষেরও রক্তক্ষরণ হয়। বার্ক, সেই রক্তক্ষরণ হওয়া গাছের ছাল, উইল হিল, সে নিজেকে আবার নিজের ক্ষতস্থান পূর্ণ করে নেবে। And from close to the ground will rise curled green twigs, আর মাটির কাছাকাছি যে অংশ, যেটা বৃক্ষটাকে ছেদন করার পরেও রয়ে গেছে, সেখান থেকে কার্ল, কুঞ্চিত কুঁকড়ে থাকা সবুজ পল্লব, টুইগ, সবুজ কচি পল্লব আবার সেখান থেকে গজিয়ে উঠবে। মিনিয়েচার বাউস, বাউ মানে গাছের মোটা ডাল, মিনিয়েচার হচ্ছে কোনো বড় কিছুর ছোট সংস্করণ। মিনিয়েচার বাউস, এই যে ছোট্ট পল্লব, আজ যে পল্লবটি সবুজ ছোট্ট, সেটা আগামী দিনের মহীরুহের মস্ত বড় গাছের একটা মস্ত অংশ। মিনিয়েচার বাউস, এটা সেই বড় ডালের ছোট অংশ। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, যেটাকে যদি এক্ষুনি তুমি রোধ করতে না পারো, তাহলে এটা সে আগের মতো আবার বড় একটা ডালে পরিণত হবে, এক্সপ্যান্ড করবে, প্রসারিত হবে। নাও দ্য লাস্ট স্ট্যাঞ্জা। তাহলে এভাবেও হলো না, কিভাবে হবে? নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। রুট, শিকড়, গাছের শিকড়টাকে টেনে বার করতে হবে, উৎপাটন করতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কার করা মানে গেঁথে থাকা, আটকে থাকা, কোনো জায়গায় থিতু থাকা। নৌকোর যেমন নোঙর করে, অ্যাঙ্কার করে, তেমনিভাবে গাছকে মাটিতে তেমনি গেঁথে রাখে গাছের শিকড়। ইট ইজ টু বি রোপড, দড়ি জড়াতে হবে, টাইড, সেটাকে বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি, টেনে বার করতে হবে, ছিঁড়ে ফেলতে হবে, নয়তো এন্টায়ারলি, সম্পূর্ণটাকে টেনে তুলতে হবে, সমূলে উৎপাটন করতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, কেভ মানে গুহা, মাটির গুহা থেকে, গহ্বর থেকে বার করতে হবে। গহ্বর কেন বলা হলো? কোনো বড় গাছ উপড়ে পড়ে গেলে দেখবে নিচ থেকে শিকড় সহ যখন বড় গাছ উপড়ে যায়, যে জায়গা থেকে মাটিটা সরে যায়, সে জায়গাটা বড় একটা পিট, গর্ত তৈরি হয়, যেন একটা কেইভের মতো, কেইভে আশ্রয় নেয়। তেমনিভাবে গাছ আশ্রয় নিয়েছিল মাটিতে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড দ্য সোর্স, white and wet, the most sensitive, hidden for years inside the earth. Strength of the tree exposed, গাছের যে মূল শক্তি সেটা এখন এক্সপোজড হয়ে গেছে, উন্মোচিত হয়ে গেছে। কোনটা মূল শক্তি? শিকড়। গাছটাকে উপড়ে ফেলার ফলে শিকড়টা এখন আমরা দেখতে পাচ্ছি। সেটা কেমন? দ্য সোর্স, সেটা কেমন? উৎসটা হোয়াইট, ওয়েট, ভেজা, ওয়েট, WET, ওয়েট মানে ভেজা। আর হোয়াইট কেন? মাটির নিচে রয়েছে, সূর্যের আলো পায়নি, তাই হোয়াইট। দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এটাকে বলা হয়েছে, উনি বলছেন এটা গাছের সবচেয়ে সেন্সিটিভ অংশ, মাটির নিচে লুকায়িত ছিল বছরের পর বছর। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার,
এরপর স্কর্চিং, সূর্যের আলোয় গাছটা পড়ে থেকে এটা ঝলসে যাবে, এর শ্বাস রোধ হয়ে আসবে। ব্রাউনিং, ধীরে ধীরে তার সবুজ রং হয়ে যাবে বাদামি কালচে। হার্ডনিং, শক্ত হয়ে যাবে গাছ কাঠগুলো। টুইস্টিং, দুমড়ে মুচড়ে যাবে, বেঁকে যাবে। উইদারিং, এবং শুষ্ক হয়ে যাবে। অ্যান্ড দেন ইটস ডান। হ্যাঁ, এখন বলতে পারো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সম্পূর্ণ হয়েছে। দেখো, আমি তোমাদের কবিতাটা পড়ানোর সময় বলেছিলাম, the poet describes the poem in such minute detail that it seems to us that we are reading, we are going through the process of killing as if a human being, as if we are reading about the detailed process of killing a man, killing a woman. গাছেরও প্রাণ আছে, গাছ কাটা মানে গাছকে হত্যা করা, একটি প্রাণকে হত্যা করা। সে কাজটা বন্ধ হোক। তো আমরা কবিতাটা পড়ে ফেললাম, স্যার পড়িয়ে দিয়েছেন। একজন পড়ুয়া রয়েছেন ফোনে, কথা বলবো। হ্যালো, কে বলছো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কে বলছো? আমি দুলাল রায় বলছি, আমি জলপাইগুড়ি থেকে, ক্লাস 12-এর। বেশ। আমার স্যারের কাছে একটা প্রশ্ন থাকবে। বলো। তো ওই যে শেষের দুটো লাইনের আগে যে উইদারিং অ্যান্ড টুয়াইস্টিং যে শব্দটা যেটা আছে, অ্যাকচুয়ালি যদি এই দুটো শব্দটা একটু যদি আরেকটু বলে দেন। টুইস্টিং, উইদারিং অ্যান্ড টুয়াইস্টিং শব্দটার অ্যাকচুয়াল অর্থটা আর কি। বেশ বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো, স্যার অবশ্যই বলবেন। স্যার, টুইস্ট করা মানে কোনো মোচড় দেওয়া। তুমি দেখবে কোনো কোনো গাছ যখন থাকে, গাছটা থেকে কাঠ হয়, যখন এটা শুষ্ক হয়ে যায় তখন দেখবে সেটা একটু দুমড়ে যায়, একটু মুচড়ে যায়, বেঁকে যায়। দিস ইজ টুইস্টিং, একটু বেঁকে যাওয়া, মুচড়ে যাওয়া। অ্যান্ড উইদারিং হচ্ছে শুষ্ক হয়ে যাওয়া। আজকে ফুলের একটা পাপড়ি দেখো কোমল, সেটাকে রেখে দাও 7 দিন, দেখবে শুকনো পাতার মতো হয়ে গেছে সেটা। দিস ইজ উইদারিং, শুষ্ক হয়ে যাওয়া। বেশ, যে ফোন করেছিলে, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমরা স্যার পোয়েমটা তো পড়ে ফেলেছি, তাহলে এই পোয়েমের ভিতরেই গ্রামার পোর্শনে আমরা থাকবো। তো যতক্ষণ গ্রামার পোর্শনে থাকবো, তোমরা এই কবিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা গ্রামার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। তারপর এটা কমপ্লিট করে আমরা রাইটিং স্কিলে চলে যাব, তখন কিন্তু আমরা ফোনগুলো শুধুমাত্র রাইটিং স্কিল থেকেই নেব। বেশ। হায়ার সেকেন্ডারি পরীক্ষায় যে ধরনের গ্রামারের প্রশ্নগুলো থাকে, লাস্ট যে ধরনের প্রশ্নগুলো এসছে, আমি এক্স্যাক্টলি সেটাকেই অনুসরণ করছি। কারণ খুব বেশি বদল হবে এমনটা সাধারণত হয় না, তো আমরা সেভাবে করি। আচ্ছা, আমি একটু যদি ফার্স্ট স্লাইডটা দেখান। বেশ, অবশ্যই দেখাবো, এবং গ্রামার পোয়েম থেকেই থাকছে। হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাবে তোমরা সেটা, কোয়েশ্চেনগুলো যেটা রয়েছে, প্যাটার্নটা যে রয়েছে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1, ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ কিল। কিল শব্দটির নাউন ফর্ম ব্যবহার করে আমাদের সেন্টেন্সটি রিরাইট করতে হবে। ছাত্রছাত্রীদের বলবো, তোমরা এই ধরনের প্রশ্নগুলো, অর্থাৎ যেখানে একটি সেন্টেন্সের প্রশ্নে থাকবে একটি শব্দর ভিন্ন ফর্ম ব্যবহার করো, ইন এ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ। এটা তোমরা প্র্যাকটিস করতে গেলে, তোমরা যখন টেক্সট বই পড়ছো, কোনো একটি শব্দ পাচ্ছ সেখানে তুমি, এবার সেই শব্দটির কোন ফর্মে এখানে রয়েছে। ইট মে বি ইন নাউন ফর্ম, দেন লুক ফর দ্য verb form. If there is any adjective form available, if there is any adverb form available, সেটাকে দেখো। তাহলে তুমি যখন একটি শব্দের অর্থ দেখলে ডিকশনারি থেকে, তখন যদি সেই শব্দটি যে ফর্মে রয়েছে সে ফর্ম ছাড়া অন্য ফর্মগুলোতে কিভাবে ব্যবহৃত হচ্ছে তুমি দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমার ধীরে ধীরে শব্দ ভাণ্ডার তৈরি হবে এবং তুমি এই সেন্টেন্সগুলো আরো ভালো করে লিখতে পারবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি। কিল শব্দটির নাউন ফর্ম কিলিং। কিল শব্দটির একটি নাউন ফর্ম কিল হয়, কিন্তু সেটা অন্য অর্থে ব্যবহৃত হয়। এখানে আমাদের দরকার হবে কিলিং। তাহলে আমরা এভাবে বলতে পারি, কিল শব্দটির নাউন ফর্ম যেহেতু কিলিং, আমরা বলতে পারি
killing a tree takes much time. খুব দ্রুত লিখে নিতে পারো তোমরা, আমি বলছি যখন কিলিং আ ট্রি, নাউন করেছি, সাবজেক্ট করলাম সেন্টেন্সের, কিলিং আ ট্রি টেকস মাচ টাইম। হলো যে শব্দটি এখানে রয়েছে ভার্ব ফর্মে, নাও ইউ হ্যাভ রিরিটেন দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ দিস সেন্টেন্স। Number 2, not a simple jab of the knife will do it. Change the voice. Voice change আমরা কিভাবে করি? আমরা জানি সকলে, first we need to identify the subject of the sentence. এই সেন্টেন্সটি সাবজেক্ট কে আছে? a simple jab of the knife, this is the subject of this sentence. তাহলে the subject of active voice will become the object of the passive voice. আমরা জানি। আর এখানে ভার্ব কি আছে? ভার্ব আছে হচ্ছে will do, this is the verb. এই ভার্বটার আমরা জানি প্যাসিভ ভয়েসে কিভাবে করতে হয়, অক্সিলারি ভার্ব, ভার্ব মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর in this given sentence ইট শব্দটি যেটা এখানে অবজেক্ট রয়েছে, প্যাসিভ ভয়েসে গিয়ে সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে? ইন দ্য গিভেন সেন্টেন্স দ্য অবজেক্ট ইজ ইট, তাহলে আমরা এটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করলাম ইট। অক্সিলারি ভার্ব উইল ডু রয়েছে, উইল নট বি ডান, আমরা মেইন ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে আনি এবং অক্সিলারি ভার্ব রাখি, তাই করলাম আমরা। এখানে আছে উইল নট ডু, সেটাকে হবে আমরা উইল নট বি ডান। আচ্ছা, দু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, নটা উইল নট বি ডান। তাহলে ইটকে আমরা এখানে সাবজেক্ট করলাম পরের সেন্টেন্সে, ইট এটাকে আমরা পরের সেন্টেন্সে সাবজেক্ট করলাম ইট। উইল নট বি ডান বাই আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। ইট এটাকে আমরা সাবজেক্ট করে নিয়েছি, করে নিয়ে বলছি উইল নট বি ডান বাই প্রিপোজিশনটা ব্যবহার করি আমরা প্যাসিভ ভয়েসে, বাই আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। আশা করি তোমরা লিখে নিতে পেরেছো। আচ্ছা, নাও দ্য থার্ড সেন্টেন্স। 3 নম্বর প্রশ্নে যাব। হ্যাঁ, লিখছি স্যার। তিন নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাবে স্ক্রিনে। It has grown slowly consuming the earth, split into 2 sentences. It has grown slowly consuming the earth, split into 2 sentences. স্প্লিট করা মানে ভাগ করা, দুটো সেন্টেন্সে ভাগ করে দাও। তাহলে এটা তুমি যখন উত্তর লিখবে তুমি খেয়াল করবে এখানে কোন জায়গাটা আমরা ভাগ করতে পারবো। দেখো দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে গ্রোয়িং স্লোলি, একটা হচ্ছে কনজিউমিং দ্য আর্থ। তাহলে আমরা দুটো ভার্ব পাচ্ছি, কোনটা আগে ঘটছে, গ্রো করা না কনজিউম করা? খাবার গ্রহণ করা তারপর তো বড় হওয়া। তাহলে আমরা কি করব, আমরা উত্তর প্রথমে আনবো এভাবে আমরা, ইট হ্যাজ কনজিউমড দ্য আর্থ, ফুল স্টপ, ইট হ্যাজ গ্রোন স্লোলি, ইট হ্যাজ কনজিউমড দ্য আর্থ, ইট হ্যাজ কনজিউমড দ্য আর্থ, ইট হ্যাজ কনজিউমড দ্য আর্থ, ফুল স্টপ, ইট হ্যাজ গ্রোন slowly, it has consumed the earth, D hobe, consumed, it has consumed the earth, full stop, এটা capital, it has grown slowly, full stop. তাহলে আমরা স্প্লিট করছি এভাবে। Now question number 4, the bleeding bark will heal, the bleeding bark will heal, এটাকে কি করতে হবে, turn into a complex sentence. শোনো, when a simple sentence is given and your task will be to make it complex, how to do it? You need to find the words, you need to find the phrases that can be expanded. দেখো এখানে
তুমি সবগুলোকে কিন্তু এক্সপ্যান্ড করতে পারবে না। ফর এক্সাম্পল দা এক্সপ্যান্ড করতে পারছো না, বার্ক, উইল, হিল একটিকেও তুমি এক্সপ্যান্ড করতে পারছো না। একমাত্র এক্সপ্যান্ড করা সম্ভব ব্লিডিং, দ্য বার্ক দ্যাট ইজ ব্লিডিং। তাহলে আমরা এখান থেকে কমপ্লেক্স করে আমরা উত্তরটা কি পাচ্ছি? দ্য ব্লিডিং বার্ক উইল হিল। আমরা কমপ্লেক্স পাচ্ছি এটা, দ্য বার্ক হুইচ ইজ ব্লিডিং উইল হিল। দ্য বার্ক হুইচ ইজ ব্লিডিং, দ্য বার্ক হুইচ ইজ ব্লিডিং উইল হিল। ফুল স্টপ। ওকে, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে? আমাকে একটু বলো তো। আমি যদি বলি না না এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়নি, আমাকে কি করে বুঝিয়ে দেবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে? বা তুমি পরীক্ষা হলে কি করে বুঝবে কমপ্লেক্স হলো? বিকজ ইন দিস সেন্টেন্স দেয়ার আর টু ক্লজেস। মেইন ক্লজ, দ্য বার্ক উইল হিল, অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ হুইচ মিনস দ্য বার্ক ইজ ব্লিডিং। পরীক্ষা হলে চেক করে নেবে যে আনসারটা তুমি লিখলে এটা সত্যি সত্যি কমপ্লেক্স হলো কিনা। ওকে, নাও দ্য লাস্ট সেন্টেন্স ফ্রম গ্রামার পার্ট। These are miniature bows. These are close to the. These are miniature bows. They are close to the ground. They will expand to former size. আমরা একটু আগে স্প্লিটিং করেছি না, এবার ঠিক উল্টোটা, জয়েনিং। Joining into a single sentence. Single sentence means one sentence. What kind of a sentence will it be? বলা আছে সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? দেখো প্রশ্নে বলা নেই। যদি প্রশ্নে কিছু স্পষ্ট করে বলে না দেওয়া থাকে, your first target will be to write a simple sentence. If you can frame a simple sentence, that will be very, very good. If you find that forming a simple sentence is not possible here, then go for complex sentence. But try to not to go to compound sentence. Okay, তো তাহলে তিনটে সেন্টেন্স দেওয়া আছে, আমরা এখান থেকে জয়েনিং করি। যদি সিম্পল সব সম্ভব হয়, উইল রাইট আ সিম্পল সেন্টেন্স। ইফ রাইটিং আ সিম্পল সেন্টেন্স ইজ নট পসিবল, দেন উইল গো ফর কমপ্লেক্স ওয়ান। দিজ মিনিয়েচার বাউস, আমরা সাবজেক্ট কাকে করব দেখো। আচ্ছা তোমরা নিজেরা দেখো তো সাবজেক্ট কাকে করতে পারি। miniature bow, in the second sentence they are referring to miniature bow. Again in the third sentence they are referring to miniature bow. So there is no doubt about the fact that in the single sentence the subject will be miniature bows. These miniature bows, these miniature bows will expand, will expand, EXPAND, will expand to former size, to former, FORMER, former size, from close to the ground, from close to the ground. GROUND. Okay, from close to the ground, from okay, full stop. So you get the answer here. These miniature bows will expand to form a size from close to the ground. We found in this case forming a simple sentence was possible, so we have formed a simple sentence. Okay, বলো তোমরা সকলে আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে গ্রামারের প্রশ্নগুলোকে আমরা দেখছি। একেবারে, এবং কবিতাটা পড়লাম, কবিতার সঙ্গে রিলেট করা যে গ্রামার কোয়েশ্চেনগুলো ছিল স্যার সেগুলোও সলভ করে দিলেন। এবং এরপর আমরা যেমনটা বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে কবিতা পড়বো, গ্রামারে থাকবো, তারপর রাইটিং স্কিলে চলে যাব, কারণ লেখার গতি এবং লেখার সম্পর্কে ধারণা সবটাই আমাদের মধ্যে রাখতে হবে। এবং যেহেতু আমরা আজকে ক্লাস 12-এ রয়েছি, তাই 10-এর থেকেও আরও দুধাপ এগিয়ে, তাই লেখার যে স্মুথনেস থাকবে, ভাষার যে ব্যবহার থাকবে, সেখানেও কিছুটা গভীরতা থাকাটা হয়তো বিশেষ প্রয়োজন। সেটা স্যার অবশ্যই ভালো বলতে পারবেন তোমাদেরকে। তো যাই হোক, আমরা রাইটিং স্কিলে ফিরে যাচ্ছি স্যার। হ্যাঁ,
কোনোভাবে একটা ব্ল্যাঙ্ক এবং হ্যাঁ অবশ্যই, এবং সেক্ষেত্রে রাইটিং স্কিলের দিকে নজর দিতে হলে আমাদের কি কি বিষয়ের উপর নজর দিতে হবে আমরা প্রথমে সেটা জানবো, মানে বেসিক থেকে শুরু করে একেবারে একটা নিউজ পেপার রাইটিং গোটাটাই আমরা দেখে নেবো আজকে। So today we are going to learn our newspaper report. How to write our newspaper report. Newspaper report লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে about 5 parts of our newspaper report. Our newspaper report has 5 important parts. The first part is the heading. The first part is the heading. একটি হেডিং আমাদের দিতে হবে। এবার হেডিংয়ে আমাদের একটি হেডিংয়ের আমাদের তিনটি বিষয়কে খেয়াল রাখতে হয়। ফার্স্ট পয়েন্ট, দ্য হেডিং, ট্রাই টু রাইট দ্য হেডিং ইন 4 to 6 ওয়ার্ডস। 4 থেকে 6টা শব্দের মধ্যে হেডিংটাকে রাখার চেষ্টা করো। রাইট দ্য হেডিং ইন অল ক্যাপস, পুরোটা ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করো হেডিং। And the third point, very important, the heading should reflect the exact subject matter of the report. Exact subject matter of the report. অর্থাৎ একজন পাঠক যেন রিপোর্টটা দেখে, হেডিংটা দেখে তিনি বুঝতে পারেন হোয়াট ডাজ দিস রিপোর্ট কন্টেইন, এই প্রশ্নের উত্তর যেন তিনি পেয়ে যান। ক্লিয়ার? সো উই টক অ্যাবাউট first point, first part of our newspaper report. This is heading, and we also mentioned 3 points, important points, how to write a heading, use of 4 to 6 words, writing in capital letters, and reflecting the exact subject matter, the correct subject matter of the report. Clear? It was the first point, the heading. আমাকে অনেক সময় ছাত্ররা প্রশ্ন করে, স্যার এই বছর তো এই ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা খুব, তাহলে এটা কি পরীক্ষায় আসতে পারে? কটা ঘটনা তুমি কভার করবে? রোজ কিছু না কিছু ঘটে গোটা বিশ্বে, রোজ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা ঘটছে। তুমি কটা ঘটনাকে মুখস্থ করবে? দিস ইজ আটারলি ইম্পসিবল। তাহলে কীভাবে প্রস্তুতি নেবে? শেখার চেষ্টা করো হাউ টু রাইট এ নিউজপেপার রিপোর্ট প্রপারলি। আমি সেজন্য তোমাদের প্রথমে আলোচনা করছি হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অফ রাইটিং এ নিউজপেপার রিপোর্ট। তোমরা যদি এটা ভালো করে শেখো, তারপর আমি তোমাদের একটি মডেল আনসার দেব, আমরা দেখতে পাবো এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে মডেল আনসারে। তুমি যদি এটা ভালো করে শেখো, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অফ রাইটিং এ নিউজপেপার রিপোর্ট, মডেল আনসারটা দেখো, দেন গো অন প্র্যাকটিসিং। পরীক্ষার সময় তোমাকে একটি আনসারও মুখস্থ করতে হবে না। আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক যত ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, তাতে সমস্ত সাবজেক্টে যত ছাত্র অকৃতকার্য হয়, পাশ করতে পারে না, সেই সংখ্যাটা যতটা থাকে শুধু ইংরেজিতে অকৃতকার্য হয় তার চেয়ে বেশি। খুব দুঃখের কথা, কিন্তু বাস্তব কথা। কেন এটা ঘটে? তার কারণ, একটা বড় কারণ হচ্ছে ভুল পথে প্রস্তুতির জন্য। একটি নিউজপেপার রিপোর্ট তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি শেখো কীভাবে নিউজপেপার রিপোর্টটা লিখতে হয়, ব্যাস। পরীক্ষায় যেটাই আসুক না কেন তুমি লিখবে। সো আওয়ার ফার্স্ট পয়েন্ট ওয়াজ হেডিং, অ্যান্ড আওয়ার সেকেন্ড পয়েন্ট উইল বি, দিস উইল বি সোর্স, দ্য সোর্স অফ গেটিং দ্য নিউজপেপার। কোথা থেকে আসছে নিউজপেপার রিপোর্টটা, কে পাঠাচ্ছেন, অনেক রকমভাবে সোর্সটা লেখা যায়। আমরা সবসময় ছাত্রদের বলি খুব সেফলি তোমরা লেখো দিস নিউজপেপার রিপোর্ট, এটা কে পাঠাচ্ছে? বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার। এটা দিস ইজ ভেরি সেফ, অনেক রকমভাবে হয়। তো আমি বলবো ছাত্রদের সোর্সটা তোমরা মেনটেন করো বাই এ স্টাফ রিপোর্টার। ক্লিয়ার? আওয়ার থার্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট ওয়াজ হেডিং, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সোর্স, অ্যান্ড দ্য থার্ড পার্ট ইজ প্লেস। কোথায় ঘটনাটা ঘটেছে, যে নিউজপেপার রিপোর্টটা তুমি লিখছো সেটা কোথায় ঘটেছে। মনে করা যাক
হরি ঘোষ লেন, সেখানে একটা ঘটনা ঘটেছে। তুমি যদি জায়গাটার নাম প্রথমে মেনশন করে দাও, সোর্সটা কোথা থেকে খবরটা পাঠাচ্ছ, হরি ঘোষ লেন, আমাদের কি মনে হয় পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন মানুষ, তার পক্ষে চট করে হরিঘোষ লেনটা বোঝা সম্ভব হবে না? আমরা যদি কাছাকাছি কোনো বড় জায়গা, যেমন ধরো কলকাতায় হরিঘোষ লেন একটি জায়গা আছে, তাহলে আমরা উল্লেখ করব প্লেসটা কলকাতা। কোথা থেকে রিপোর্টটা পাঠানো হচ্ছে? ফ্রম সবচেয়ে কাছাকাছি যে জায়গাটাকে মানুষ সবচেয়ে বেশি চেনেন, আমরা বললাম কলকাতা, কারণ কলকাতা বললে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গেল, ও ইট হ্যাপেন্ড ইন কলকাতা। ক্লিয়ার? দ্য প্লেস অ্যান্ড দেন দ্য ডেট। দ্য ডেট, দিস ইজ দ্য ফোর্থ পয়েন্ট, ডেট। ডেট লেখার সময় আমি বলবো আলফা নিউমেরিক্যাল অর্ডার ব্যবহার করো। আলফা নিউমেরিক্যাল মিন্স আজ কত তারিখ? 8 তারিখ। তাহলে আমরা কিভাবে লিখব? 08 ফার্স্ট নিউমেরিক্যাল অ্যান্ড দেন অ্যালফাবেটিক্যাল। কেন এভাবে করছি আমরা? আমরা এর আগে ক্লাসে আমি তোমাদের এটা বলেছি, আলফা নিউমেরিক্যাল ব্যবহার করলে কোথাওই মানুষের, পৃথিবীর কোনো প্রান্তে থাকা মানুষেরই বুঝতে অসুবিধে হবে না। সো date, we'll write the fourth point, date, in this way. Now the fifth point, that is the body of the report. Body of the report. This is the fifth part of a newspaper report. এই body of the report কে আমরা আবার দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। একটি ভাগ হচ্ছে the points, যে পয়েন্টগুলোকে, the points which will be developed, and language, কীরকম ভাষা হবে বডি অফ দ্য রিপোর্টে, কী কী ভাষা কীভাবে ব্যবহার করব আমরা আসছি। সো লেট মি ফার্স্ট ডিসকাস দ্য পয়েন্টস। কোন কোন পয়েন্টগুলো সাধারণত আমরা ব্যবহার করি, আমরা নিউজপেপার রিপোর্টে কোন কোন পয়েন্টগুলো সাধারণত থাকে। দ্য ফার্স্ট পয়েন্ট, হোয়াট হ্যাপেন্ড, where happened, and when happened. What happened, কি ঘটেছে, where happened, কোথায় ঘটেছে, when happened, কখন ঘটেছে। এর জন্য তোমরা ব্যবহার করবে one or two sentences। এই যে আমি one or two বলছি, তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার one or two কেন? ইট ডিপেন্ডস। কখনো কখনো পরীক্ষার প্রশ্নের উপর নির্ভর করে যে কটা সেন্টেন্স আমাদের ব্যবহার করতে হতে পারে। সো ফর দ্য ফার্স্ট পয়েন্ট, হোয়াট হ্যাপেন্ড, ওয়্যার হ্যাপেন্ড, ওয়েন হ্যাপেন্ড, ওয়ান অর টু সেন্টেন্স আমরা ব্যবহার করব। সেকেন্ড পয়েন্ট ইজ ওকেশন অর কজ, কি উপলক্ষে ঘটেছে বা কিভাবে ঘটেছে। খেয়াল রাখতে হবে আমাদের, নিউজপেপার রিপোর্টস আর অ্যাবাউট আইদার সাম ইনসিডেন্ট অর সাম অ্যাক্সিডেন্ট, মেইনলি অ্যাবাউট সাম ইনসিডেন্ট, কোনো একটা ঘটনা ঘটেছে, অ্যাবাউট আ ব্লাড ডোনেশন ক্যাম্প, অ্যাবাউট আ কালচারাল কম্পিটিশন, অ্যাবাউট অ্যান অনলাইন এডুকেশন প্রোগ্রাম, অ্যাবাউট সামথিং, অর অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট, মেবি আ রোড অ্যাক্সিডেন্ট, মেবি আ ট্রেন অ্যাক্সিডেন্ট, এটসেট্রা এটসেট্রা। যদি ইনসিডেন্ট হয় অকেশন, কি উপলক্ষে ঘটেছে, অ্যাক্সিডেন্ট হলে কজ, কি কারণে ঘটেছিল। ইউজ ওয়ান অর টু সেন্টেন্সেস। পয়েন্ট নাম্বার 3, থার্ড পয়েন্ট, ডেসক্রিপশন, বর্ণনা। ইউ আর ডেসক্রাইবিং, description of the incident or accident. Use 2 or 3 sentences. Number 4, effect. প্রভাব কি পড়েছে, or consequence. 2 or 3 sentences. যদি if this is an incident, effect, and if this is an accident, generally the consequence, ফলাফল কি ঘটেছে। Use 2 or 3 sentences. So so far I have discussed 4 points which are to be developed in the body of the report. Now the fifth point. Fifth point,
eyewitness. Eyewitness. Oh. Eyewitness. প্রত্যক্ষদর্শীর বর্ণনা, অথবা কখনো কখনো এখানে থাকতে পারে সিচুয়েশন নাও, এখন পরিস্থিতিটা কিরকম, সিচুয়েশন নাও, এখন সেখানে পরিস্থিতিটা কিরকম। ইউজ 2 or 3 sentences, and the last point of body of the report, overall impression, overall impression or evaluation. Use one sentence. এই পয়েন্ট নাম্বার 6 প্রসঙ্গে আমি বলে রাখি, if you can include this point number 6 in point number 5, it means write the point number 5, develop the point number 5 in such a way where that will include automatically the 6th point. Clear? So these are the six points which needed to be developed in case of writing the body of the report. Now the language. This is about the language. The language of the body of the report. Number 1, use of past tense. Use of past tense. Why use of past tense? Because you are reporting about something. You are reporting about an incident or accident that already took place in past. So we use past tense. Second point, use of linkers. We all know a linker links up one sentence with another sentence, or one phrase with another phrase, or one word with another word. So linking up one sentence with another sentence. If there are, say, 10 sentences in your report, if you can link up 4 or 5 sentences, that means if you can use successfully 4 or 5 linkers, that's sufficient. The examiners will understand that you have learned how to write a report. Be informative. Very important. Be informative and specific. What does it mean? You are writing a newspaper report. Your first duty is to provide information, not writing a story. You are providing information to the readers, and you need to be specific. You can't write anything vague. You must be specific while giving information. So these are the 3 points of language, and there are 2 more points I'm going to mention. Number 4, be very important, be precise and concise. Concise, সংক্ষিপ্ত, and precise, exact. We need to maintain exactness, not beating around the bush. Exact information, exactness, and you need to write something concisely. And the last point is use of direct speech. Use of direct speech in case of eyewitness. যখন তুমি কোনো eyewitness বা প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা বলছো, then you will use direct speech. So these are the 5 points. আমি আশা করি, আমি চেষ্টা করেছি তোমরা যাতে সকলে বুঝতে পারো ভালোভাবে। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি how to write a newspaper report. Now
here comes a model answer. This is the model answer. তোমরা স্ক্রিনে দেখতে পাবে কোয়েশ্চেনটা এবং অ্যানসারটা পুরোটাই দেওয়া রয়েছে এবং স্যার গোটাটাই ডিটেলে বলে দেবে তোমাদেরকে। Write a report in about 150 words for a newspaper about a webinar. আমরা এই শব্দটার সঙ্গে আজকাল পরিচিত। A webinar is a seminar that is used in using websites. I mean web, world wide web ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে যে সেমিনারগুলো হচ্ছে এখন, webinar on learning at the time of corona crisis, mentioning the date, time and platform, name of the speakers, their opinions and the role of the audience. এই পয়েন্টগুলোকে মেনশন করতে হবে। তো আমি বলবো তোমাদের, আমি এতক্ষণ ধরে তোমাদের যে শেখানোর চেষ্টা করেছি যে হাউ টু রাইট এ নিউজ পেপার রিপোর্ট প্রপারলি, এবার তোমরা দেখো তোমাদের স্ক্রিনে যাচ্ছে ওয়ান মডেল আনসার। ফার্স্ট নোটিস দ্য heading so that the readers can understand about the newspaper report, subject matter of the report from the heading, webinar on learning during corona crisis. Hello, this was the heading by a staff reporter. আমরা সোর্সটা বললাম, ফার্স্ট হেডিং দেন সোর্স। নো, খেয়াল করো, প্লেস, দ্যাট ওয়াজ আওয়ার থার্ড পয়েন্ট, প্লেস কলকাতা, দেন সেমিকোলন, দেন দ্য ডেট। বলো, চারটে পয়েন্ট যেগুলো তোমাদের আমি ব্যাখ্যা করে বলেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেন কামস দ্য বডি অফ দ্য রিপোর্ট, দেন কামস দ্য বডি অফ দ্য রিপোর্ট। ওকে, অ্যান এনলাইটনিং ওয়েবিনার, অ্যাডজেক্টিভটা ব্যবহার করছি দেখো, যাতে পাঠক প্রথমেই বুঝতে পারেন এবং পরীক্ষককে তুমি এটা বুঝিয়ে দিতে পারো যে তুমি নিউজপেপার রিপোর্ট রাইটিংটা শিখেছো। কেমন ওয়েবিনার? এনলাইটনিং, যেটা আমাদের আলোকিত করে, শেখায়। ওয়াজ অর্গানাইজড বাই দ্য অ্যালামনি অ্যাসোসিয়েশন, সংস্থার নাম কারা অর্গানাইজ করেছে বলতে হবে। হোয়াট হ্যাপেন্ড বলেছি, অর্গানাইজড বাই হুম বলেছি। হোয়ার, কোথায় ঘটেছে ওয়েবিনার, আমরা বলছি গুগল মিট প্ল্যাটফর্ম। আর কখন ঘটেছে, হোয়েন, ফ্রম 8 AM to 9 AM। তাহলে আমরা প্রথম তিনটে পয়েন্ট, হোয়াট হ্যাপেন্ড, হোয়ার হ্যাপেন্ড, হোয়েন হ্যাপেন্ড, উই হ্যাভ কাভার্ড ইন ওয়ান সেন্টেন্স। দেন কামস, আমরা হোয়াট, হোয়ার, হোয়েন বলেছি। এবার অকেশন, কি কারণে এটা ঘটেছিল। দ্য অবজেক্টিভ অফ দিস ওয়েবিনার ওয়াজ টু স্প্রেড দ্য অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপল, মানুষের মধ্যে সচেতনতা প্রসারিত করার জন্য, অ্যাবাউট হাউ দিস ডিফিকাল্ট টাইম কজড বাই করোনা প্যান্ডেমিক, করোনা প্যান্ডেমিকের কারণে এই কঠিন সময় ক্যান বি ইউটিলাইজড মোর জুডিশিয়াসলি বাই দ্য লার্নার্স, শিক্ষার্থীরা কীভাবে আরও বেশি জুডিশিয়াসলি, ওয়াইজলি, বিচার বুদ্ধি সহকারে, জুডিশিয়াসলি বিচার বুদ্ধি সহকারে ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা। অ্যাট ফার্স্ট, লিঙ্কার ব্যবহার করলাম, অ্যাট ফার্স্ট শ্রীমতী দীপা ভট্টাচার্য, দ্য অ্যাঙ্কার অফ দ্য ওয়েবিনার, ওয়েলকাম দ্য অডিয়েন্স অ্যান্ড ইন্ট্রোডিউস দ্য স্পিকার্স। আমরা কিন্তু শুরু করেছি, আমরা ডেসক্রাইব করছি, খেয়াল করো, লিঙ্কার ব্যবহার করেছি। দেন কামস অ্যানাদার লিঙ্কার, দেয়ার আফটার আরেকটি লিঙ্কার ব্যবহার করলাম আগের সব সেন্টেন্সের সঙ্গে পরেরটিকে জুড়ে দেওয়ার জন্য। শ্রী বাবলু রায় explained in simple terms the precautions needed to be maintained by the learners to keep the possibility of being infected away. তারপরের স্পিকার কি করেছে? না, হি ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার, দীপা ভট্টাচার্য, শি ওয়াজ দ্য অ্যাঙ্কার। আমরা যেভাবে একটা অনুষ্ঠান বাস্তবে ঘটে আমরা সেভাবেই সাজানোর চেষ্টা করছি। একজন অ্যাঙ্কার থাকেন, তিনি অ্যাঙ্কারিং করেন, তিনি প্রথমে ঘোষণা করেন। দেন কামস দ্য ফার্স্ট স্পিকার, তিনি বলেছেন যে কিভাবে আমরা প্রিকশন নিতে পারি, সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারি, যাতে এই পসিবিলিটি, ইনফেক্টেড হওয়ার সম্ভাবনাটাকে দূরে রাখা যায়। দেন দ্য সেকেন্ড স্পিকার, দেন দ্য সেকেন্ড স্পিকার, আবার লিঙ্কার ব্যবহার করলাম, দেন, খেয়াল করো, দ্য সেকেন্ড স্পিকার, দ্বিতীয় বক্তা শ্রী সন্দীপ কুমার রায় এই ইলাবোরেটেড ব্যাখ্যা করে বলেছেন হাউ লার্নার্স ক্যান কিপ অন লার্নিং, শিক্ষার্থীরা কীভাবে শিখতে পারে, শেখা কন্টিনিউ করতে পারে, ইভেন হোয়েন দ্য কনভেনশনাল মেথড অফ ক্লাসরুম টিচিং ইজ
আনঅ্যাভেলেবল। যখন চিরাচরিত ক্লাসরুম টিচিং অ্যাভেলেবল নয়, তখন কিভাবে শিখতে পারে সেটা সেকেন্ড স্পিকার সন্দীপ কুমার রায় তিনি বলেছেন। The last speaker, Srimati Renuka Ray, emphasized wisely on the necessity of providing the children with the scope of healthy entertainment and the opportunity of being connected with their friends during this period of staying at home. বাড়িতে থাকার এই সময়টা কিভাবে হেলদি এন্টারটেইনমেন্ট ছেলে মেয়েদের আমরা দিতে পারি এবং তাদের বন্ধুদের সাথে কানেক্টেড থাকার সুযোগ দিতে পারি, এটা লাস্ট স্পিকার বলেছেন। তাহলে আমরা বলে দিলাম শি ওয়াজ দ্য লাস্ট স্পিকার, শ্রীমতী রেণুকা রে, শি ওয়াজ দ্য লাস্ট স্পিকার, আমরা বলে দিলাম সে কথাটা। ইন দ্য মিন টাইম, আবার লিঙ্কার অ্যানাদার ফ্রেজ, এই সময়ের মধ্যে সাম মেম্বার্স অফ দ্য অডিয়েন্সের কিছু মধ্যে থাকা কিছু মানুষ মেম্বার, তারা অডিয়েন্সের দর্শক মণ্ডলীর অংশ, তারা রেইজড সাম রেলেভেন্ট কোয়েশ্চেন্স, তারা কিছু রেলেভেন্ট কোয়েশ্চেন করেছিলেন, হুইচ ওয়্যার পেশেন্টলি আনসার্ড বাই দ্য স্পিকার্স, যেগুলো ধৈর্য সহকারে স্পিকাররা উত্তর দিয়েছিলেন। এবার আমরা আই উইটনেস আনছি। ইটস আ ওয়ান্ডারফুল অপরচুনিটি। দেখো আই উইটনেসে আমরা কি শিখেছি একটু আগে? ইউজ অফ ডিরেক্ট স্পিচ। আমরা এখানে ডিরেক্ট স্পিচ ইউজ করছি। ইটস আ ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর মি টু লার্ন। আমার জন্য এটা শেখার একটা খুব ওয়ান্ডারফুল অপরচুনিটি। আই হ্যাভ গট লটস অফ ইনফরমেশন অ্যান্ড এক্সপ্লেনেশন, সেড শ্রী প্রদীপ অধিকারী, ওয়ান অফ দ্য অডিয়েন্স। তাহলে অডিয়েন্সের মধ্যে থেকে একজন যখন বলছেন ওয়ান্ডারফুল অপরচুনিটি, আমি খুব ভালো শিখতে পেরেছি, হোয়াট ডাজ ইট মিন? It provides us a scope for total evaluation or overall assessment about the incident. ভালো করে খেয়াল করে দেখো তো ছাত্রছাত্রীরা, ভালো করে খেয়াল করে দেখো, the important points of newspaper report writing that I explained before giving you the model answer, whether all those points are sufficiently and distinctly mentioned in the model answer or not. দেখো প্রত্যেকটা পয়েন্টকে ব্যাখ্যা এখানে তুলে ধরা হয়েছে। তুমি যদি এভাবে পয়েন্টগুলোকে তুলে ধরে লিখতে পারো পরীক্ষায়, দ্য এক্সামিনার উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস এক্সামিনি হ্যাজ লার্ন প্রপারলি হাউ টু রাইট এ newspaper report. Oh, he has or she has learned it properly, so let me give him or her marks properly. তাই তো? একেবারেই তো। এবং সে জায়গায় দাঁড়িয়ে মনে হয় আমার সঙ্গে স্যার একটা বিষয়ে একমত হবেন, কারণ এই যে তোমরা নিউজ পেপার রিপোর্ট রাইটিং শিখলে, স্যার শেখালেন গোটা বিষয়টা। স্যার আমার মনে হয় এই যে পরিস্থিতি যাচ্ছে, এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা তো সকলেই কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অনেকটা অবগত, বা আমরা পেপার পড়ি, প্রত্যেক দিন পড়া উচিত। এবং সে জায়গায় দাঁড়িয়ে যে বেসিক পয়েন্টগুলো রয়েছে, ওই পয়েন্টগুলো পাশে রেখে যদি রোজ নিউজ পেপারটা পড়া যায়, তাহলে বোধহয় এই অংশটা অন্তত অনেক বেশি সরগরম হবে। একদম একদম। দেখো তো আমি প্রথমেই বলছিলাম যে তোমরা কটা রিপোর্ট মুখস্থ করবে, পারবে না। তার থেকে বরং এরকম কাঠামোতে শেখো। আমি যেভাবে তোমাদের বলার চেষ্টা করলাম, হাউ টু রাইট এ নিউজ পেপার রিপোর্ট, প্র্যাকটিস করো। বেসিক পয়েন্টের সঙ্গে একটা নিউজ পেপার রিপোর্ট পাশাপাশি রেখে পড়া হলে কারেন্ট অ্যাফেয়ার্সটা সম্পর্কে, অর্থাৎ কি ঘটছে প্রত্যেকদিন, সেটাও যেমন তোমরা জানতে পারলে, তার পাশাপাশি ঠিক কোন প্যাটার্নে লেখা হচ্ছে, ঠিক কি কি ওয়ে ফলো করা হচ্ছে, সেটাও তোমরা বুঝতে পারবে। এইটুকু যদি একটু করা যায় প্রত্যেক দিন, তাহলে গোটা বিষয়টা তোমরাও কি হচ্ছে না হচ্ছে খবরাখবর রাখতে পারলে, নিজেদেরকে আপডেট রাখলে, পাশাপাশি নিজেদের পড়াশুনোটাও চললো। এই লকডাউনের সময় বাড়িতে বসে থেকে এতগুলো সময়, এতগুলো ঘন্টা কী বা করবে, একটু যদি নিজেদের জন্য একটু সাফসুতরো করে যদি নিজেদেরকে ঝালিয়ে নেওয়া যায়, এটাই সময়। এবং হাতে বেশ খানিকটা সময় এখনও রয়েছে, তাই স্যারের কাছে যাবো। স্যার, যে পড়াশুনো তো পড়ুয়ারা করছে, বা আমরাও বিভিন্নভাবে বিভিন্ন সময় পড়াশুনো করছি, কিন্তু মাথায় রেখে সেটাকে কাজে লাগানোর একটা বিস্তর পরিকল্পনা থাকা উচিত। ঠিক কী কী করলে মনে থাকবে গোটা বিষয়টা, মাথায় রাখা যাবে, এই বিষয় নিয়ে কিছু সাজেশন দিতে চাইবেন পড়ুয়াদের? খুব খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনি মেনশন করেছেন, থ্যাংক ইউ। ছাত্রছাত্রীরা ভীষণ কমপ্লেইন করে, বিশেষত পরীক্ষা যত এগিয়ে আসে, এবং অভিভাবকরাও তারা বলেন যত পরীক্ষা এগিয়ে আসে, মনে থাকছে না। আমি একটু ব্যাখ্যা করে বলি। মনে থাকছে না কথাটা যখন আমরা বলছি, আমরা আসলে খেয়াল রাখতে হবে, মনে আমাদের রাখাটা কিন্তু অনেক পরের ধাপ। তার আগে হচ্ছে আমরা শিখছি কি করে। ইফ আওয়ার
মেথড অফ লার্নিং ইজ প্রপার, মনে রাখতে সুবিধে হবে। শেখা মানে কি? শেখা মানে আমার ইতিমধ্যে আমার মস্তিষ্কে থাকা কোনো স্মৃতির সাথে জুড়ে কোনো জিনিসকে রাখা। আবার বলি, টু অ্যাসোসিয়েট সামথিং নিউ উইথ সামথিং প্রি এক্সিস্টিং। যদি জুড়ে রাখতে না পারি, যদি আমরা কোনো বিষয়কে কোনো আগের স্মৃতির সঙ্গে জুড়ে রাখতে না পারি, সেটা সাধারণভাবে থাকে না। যেমনভাবে এই পেনটাকে আমি এখানে ছেড়ে দিলে শূন্যের উপর থাকবে না, এটা কোনো কিছুর ওপর রাখলে থাকবে। তেমনিভাবে চেষ্টা করো, যারা শুনছো সকলে চেষ্টা করো, যখন পড়বে কোনো জিনিস শেখার চেষ্টা করো, বুঝে নেওয়ার চেষ্টা করো, আমাদের মাথায় থাকা কোনো পূর্বতন স্মৃতির সঙ্গে জুড়ে আমাদের মনে রাখতে সুবিধে হয়। সেকেন্ড, রিইনফোর্সমেন্ট। আমরা সেটাকে আবার আবার প্র্যাকটিস করা, রিভাইজ করা যেটা বলে। খেয়াল রাখো সংখ্যাগুলো, 0, 1, 3, 7, 30 এক্সাম, 0, 1, 3, 7, 30 এক্সাম। 0 মানে আমি আজ এখানে যেটা শিখলাম, নিউজ পেপার রাইটিং, রিপোর্ট, আমি আজকেই সেটাকে ঝালিয়ে নেব, 0 ডেটেই ঝালিয়ে নেব। 0, 1 একদিন পরে আরেকবার, 3 3 দিন পরে আরেকবার, 7 7 দিন পর একবার, 30 30 দিন পর একবার। তারপর এক্সামের সময়, আগে বলা হতো এটা 30 পরে 90 ছিল, তখন বছরের শেষে পরীক্ষা হতো বলে, এখন যেহেতু অনেকগুলো পরীক্ষা হয় সেজন্য আমরা বলি 0, 1, 3, 7, 30 পরীক্ষার আগে। এভাবে যদি তুমি নিয়মিত ঝালিয়ে নাও বিষয়গুলোকে, দেখবে তোমার মনে থাকছে অনেক সহজে। পরীক্ষা হলে মনে করতে আসলে আমরা রিকলিংটাকে আমরা গুরুত্ব দিই, তার আগের দুটো প্রসেসকে যদি আমরা গুরুত্ব দিই, যে কিভাবে রিটেইন করব, আমরা কিভাবে রিভাইজ করব, রিভিশন দেব এবং কিভাবে শিখব। শেখা মানে ভালো করে এটা খেয়াল রাখো, তুমি যখন কোনো জিনিসকে বুঝবে ঠিকভাবে, তখন তোমার সেটাকে মনে আনতে কোনো কষ্ট হবে না। কিন্তু না বুঝে যদি অন্ধভাবে মুখস্থ করার চেষ্টা করা হয়, সেটা আমাদের মনে আনতে খুব কষ্ট হবে পরবর্তীতে, কারণ সেটা জুড়ে থাকে না। সাইন্যাপটিক কানেকশানগুলো এস্টাবলিশড হয় না। সাইন্যাপটিক কানেকশান মানে প্রথমটা আমি বললাম সাইকোলজিক্যাল টার্মে, যে অ্যাসোসিয়েট করা একটা আগের স্মৃতির সঙ্গে পরের স্মৃতিটাকে। আর এটা হচ্ছে নিউরোসায়েন্সের ভাষায় যেটাকে বলে যে সাইন্যাপটিক কানেকশান মানে নিউরাল কানেকশান। আমাদের একটি নিউরনের সঙ্গে আরেকটি নিউরনের যে কানেকশান তৈরি হয় সেটাকে আমরা বলি সাইন্যাপস। এই সাইন্যাপটিক কানেকশানগুলো যত ভালো এস্টাবলিশড হবে, তত আমাদের ভালোভাবে পরীক্ষার সময় মনে রাখতে সাহায্য হবে। বুঝে পড়ো, শেখো, আত্মস্থ করো, রিভিশন দাও। 0, 1, 3, 7, 30 এক্সাম, এই ফর্মটায় রিভিশন দাও, বারবার পড়ো, ভালো করে পড়ো, দেখবে পরীক্ষার সময় মনে রাখতে মনে এমনিই চলে আসবে তোমার। অন্ধভাবে মুখস্থ করার চেষ্টা করলে আমাদের মাথায় আসতে চায় না, আমরা তখন ভাবি ইস আমার না কিছু মনে থাকে না, ইস আমি না ভুলে যাচ্ছি, ইস আমার পরীক্ষার সময় মনে আসছে না। মানে এই কথাগুলো বারবার না ওরে এই প্রসেসিংটা মেনটেন করলে বোধহয় অনেক বেশি সুবিধা হবে। বিজ্ঞানসম্মত পথটাই বললাম। একদমই তাই। এবং গোটা ক্লাসটা আজকে শেষ করতে হচ্ছে, আজকের মতো এডুকেশন অনলাইন শেষ করতে হচ্ছে। স্যারকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, তোমাদেরকে ধন্যবাদ জানাবো। তবে যদি কেউ ক্লাসটা মিস করে থাকো, অবশ্যই সিটিভিএন একেডির ফেসবুক পেজে নজর রাখতে পারো, সেখানে ক্লাসটা তোমরা পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে অবশ্যই দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।